বিএনপি সরকারের ১ মাস পূর্তি হয়েছে। আ ৫ বছর সময়ের যে ১ম মাসটি, সেটি আসলে কোন চিত্র আমাদের সামনে উপস্থাপন করছে? কতটা সফল হতে পারে সরকার? এই ১ মাসের মধ্যে কি উদ্যোগ নিয়েছে বা এরই মধ্যে যেই আম অসঙ্গতি বা নানান ক্ষেত্রে যে অভিযোগগুলো এসেছে সেগুলো আমরা কতটা বিবেচনায় নেব? সে বিষয়ে আপনার কাছ থেকে কিছুটা জানবো। ১ম এ আমি জানতে চাই পজিটিভ সাইড গুলো নিয়ে আলোচনা করতে চাই। আপনার দৃষ্টিতে এই ১ মাসে বিএনপি সরকারের পজিটিভ সাইড কি দেখছেন? কি লক্ষণ আপনার সামনে উপস্থিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, মূল যে নির্বাচনে ইশতেহার দিছিল, ইশতেহারে যে কমিটমেন্ট গুলি, প্রতিশ্রুতিগুলি, সেটা বিদ্যুৎ বেগে বাস্তবায়ন শুরু করেছে। যেমন ধরেন ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জেম, পুরোহিতদের ভাতা দেওয়া, তারপরে খাল খনন, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি, এটা তো সময় লাগবে। এখনই মন্তব্য করা কঠিন, তবে একটা প্রশ্ন আছে যে আপনি এই যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, সোশ্যাল সেফটি নেট, এটার কিন্তু বাজেট সংসদে অনুমোদন করতে হয়। ধরেন খাল খননের তো বাজেট ছিল না, তারপরে ধরেন ফ্যামিলি কার্ডের বাজেট ছিল না। এই বাজেট তো নিশ্চয়ই আগের বাজেট থেকে ব্যয় করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সংবিধান কিন্তু বলা আছে যে বাজেটে পাশ করতে হয়। অবশ্য এটাও বলা আছে যদি বাজেট সেশন দেরিতে থাকে তাহলে এমার্জেন্সি করতে পারে, কিন্তু সেটা অধ্যাদেশ দিয়ে, প্রেসিডেন্টের অধ্যাদেশ দিয়া, কিন্তু অধ্যাদেশও কিন্তু দেখি নাই। তবু আমি বলবো যে এগুলো যেহেতু করা দরকার, বাজেট আছে, করতেছে, এটা বুঝলাম। কিন্তু ধরেন এখন যদি প্রশ্ন করেন যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনারা এখনো দেখেন যাদেরকে জেলে নেওয়া হয়েছে, কিছু লোক ছেড়ে দিচ্ছে, এটা ঠিক। আমার কালকেও আমি ইত্তেফাকে ১০০ স্যাম্পল সার্ভে তারা করে দেখিয়েছে যে ওখানে আপনার বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব দলের ভিতরে ব্যক্তিগত রেষারেষি এবং ব্যক্তিগত সমস্যার কারণে অনেকের জমি জমা নিয়ে মামলা করেছে এবং সেখানে খুনের মামলা দেওয়া হয়েছে। এবং আছে যে জুলাই অ্যাক্টিভিস্ট, তাদের বিরুদ্ধে খুনের মামলা, এরকম। কিন্তু এগুলো তো যাচাই বাছাই করা এবং কোর্ট তো সচল করতে হবে, এগুলো কোর্ট নিশ্চয়ই বুঝতে পারবে। এগুলো আপনার মনে হয় যে এই যে আপনার সেই খন্দকার মোস্তাক আহমেদের সময় যেমন জেল ভরে গেছে, এরপরে ডক্টর ইউনূসের সময় যে পরিমাণ জেল ভরে গেছে, এখন তো মানুষ সোজা হয়ে জেলখানায় শুতে পারে না। সুতরাং আমার কথা হচ্ছে যে ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার বিচার হবে, কিন্তু কোর্টে তো উঠাতে হবে, হিয়ারিং তো হতে হবে। সেই হিয়ারিংটা তো খুব স্লো। যেমন আমাদের সাংবাদিক বহুদিন যাবৎ টকশো করছে আনিস আলমগীর, সে তো অকারণে বহুদিন যাবৎ জেল খেটে আসলো, তার কেসটা তো হিয়ারিং হয় নাই। আমাদের বলেন সারা বাংলাদেশে বোধ হয় ২৫০-র উপরে সাংবাদিক ধরে নেওয়া হয়েছে, জেলে ঢুকছে তো বের হয় না, বেরোলে তাদের কেসও হিয়ারিং হয় না। আমার বক্তব্য হচ্ছে, সাংবাদিক বলেন, যে কেউ বলেন, ফৌজদারি অপরাধের বাইরে কেউ নাই। ফৌজদারি অপরাধ যদি করে থাকে, সেটা যদি নিরপেক্ষভাবে তদন্ত হয়, সে দোষী সাব্যস্ত হলে বিচার করুক, কিন্তু বাকিদেরকেও তো হিয়ারিং দিয়ে রিলিজ করতে হবে। এই দ্বিতীয়টা হতে ধরেন এই যে চাঁদাবাজির অভিযোগ ছিল ইলেকশনের আগে, দেখেছি চাঁদাবাজি, ২ বিএনপির কর্মী নেতারা চাঁদাবাজি করে এবং বলা হয়েছে এই চাঁদাবাজি কিন্তু এখনো শেষ হয় নাই। আবার চাঁদাবাজিতে ধরেন জামাত ইসলাম কিন্তু প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ। যতগুলো একটা এনজিও ক্যারেক্টারের সংগঠন আপনি দেখেন, তাদের বহু প্রতিষ্ঠান আছে, সেখানে শুধু জামাতের সমর্থক তারা কেউ চাকরি করতে পারে না। অর্থাৎ জামাত তো একটা সার্বজনীন দলই নয়, রাজনৈতিক দলই নয়। এই জন্য আমি বলি যে তারা তো এই যে সব প্রতিষ্ঠানে, বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশে করছে, সেই প্রতিষ্ঠানে শুধু জামাতের কর্মী ছাড়া চাকরি করতে পারবে না, আবার রাজনীতিও করতে চাইবে, দুটো তো একসাথে চলবে না। আবার গুপ্ত রাজনীতি, যে বিএনপি যে ভোট 2/3 মেজরিটি ভোট পেয়েছে, এই ভোট সবটাই কিন্তু বিএনপির পজিটিভ ভোট না, অর্থাৎ জামাতকে ঠেকানোর জন্য ভোট দিয়েছে। আপনি চাঁদাবাজির বিষয়ে একটু গুরুত্ব দিচ্ছেন। নিঃসন্দেহে চাঁদাবাজির অভিযোগ গুরুতরভাবে নির্বাচন আগে যেটি ছিল সেটি এখনো পর্যন্ত রয়েছে এবং এর কথা তৃণমূল পর্যায়ে যথেষ্ট পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, তা নিয়ে নানান ধরনের সংঘর্ষ সংঘাতের
সৃষ্টি হচ্ছে, কেন চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে সেটি। মানে আমরা দেখেছি নির্বাচনের আগে কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বিএনপি হাইকমান্ড থেকে। কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? এর পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে, ঠিক আমরা পুরনো অপসংস্কৃতি দেখতে পাচ্ছি, দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের আহ প্রশাসক হিসেবে কিংবা জেলা পর্যায়ে প্রশাসক হিসেবে দলীয় নেতাদের কর্মীদের মানে নেতাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। কেন এর বাইরে বের হতে পারছে না? মানে এগুলো তো স্টাডি করার কথা, তাই না? বিএনপি দীর্ঘদিন সরকারের বাইরে, তারেক রহমান সেই ধরনের প্রস্তুতি নিয়ে আসছে। কিন্তু আমরা মানে কেউ যদি বলে না এগুলো প্রস্তুতি নেওয়ার বিষয়, একদিনে সব সম্ভব না। বিএনপির ক্ষেত্রে তো আমরা সেটি তড়িৎ গতিতে করতেই পারি নাকি? না, এখানে দুটো দিক আছে। কারণ আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্স্ট ব্যাচের ছাত্র ছিলাম, তখন দূরবীন দিয়ে দেখতে হতো যে ভিসি কোনো দিকে আদর্শের দিকে অনুগত কিনা। আমি সায়েন্টিস্ট প্রফেসর মফিজউদ্দিন সাহেবকে পেয়েছি প্রথম ভিসি, তারপরে প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ আলী হাসান, আমার পরিষ্কার মনে আছে, ডক্টর এনামুল হক, সৈয়দ আলী হাসান, এইভাবে ডক্টর কামাল হোসেন, এইভাবে ভিসি পেয়েছি। তারা তো ভিসির চেয়ারে বসে কখনো পক্ষপাত রাজনৈতিক করে নাই, পক্ষপাতিত্ব করে নাই। অর্থাৎ তখন কিন্তু এই ভিসি যখন একটা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হতো, সব চাইতে যোগ্য প্রতিষ্ঠিত ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হতো। আগে কিন্তু আপনার ধরেন আমাদের বাংলাদেশে একটা আছে 4টে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, আর একটা ইউনিভার্সিটি। সেখানে সিলেটে প্যানেল করে 3 জনের, প্যানেল করে প্রেসিডেন্টের রাষ্ট্রপতির কাছে আছে, তার ভিতরে একজনকে ভিসি বানায়। তো ওটা তো ওই গণতন্ত্র কাজ করে নাই। এখন এখন যেটা ভিসি করা হয় সেটা হলো আপনার সবাইকে বলতে পারবেন যে এখন যে ভিসি গুলো করা হয়েছে সবাই বিএনপির নেতা কর্মী, এর বাইরে করা হয় নাই। ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরে বিনিয়োগ তো একেবারে শূন্যের কোঠায় ছিল, এবং এখনো পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ আমাদের সামনে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি 1 মাসের মধ্যে। আমরা বলছিলাম যে 1 মাসের মধ্যে বিনিয়োগ আনতে হবে, তবে তেমন কোনো ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়েনি। বিডার যিনি নির্বাহী চেয়ারম্যান, সেই ডক্টর আশিকুর রহমান একেবারে অপরমার ঢেকে অনেকে বলেন তিনি শুধু হামিতাম্বি নিয়ে আছেন, নানান ধরনের শো অফ নিয়ে আছেন। সেই ব্যক্তি এখনো রয়ে গেছেন, তিনি আবার বড় বড় গল্প দিচ্ছেন। আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে শুরুতেই আমরা দেখলাম যে চরম একটা বিতর্কের সৃষ্টি হলো। ইতিহাসে প্রথমবারের মতন দলীয় বিবেচনায় একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো, এবং রাজস্ব আহরণ কিংবা অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো মানে চাঙ্গা করার যা নানান ধরনের প্রক্রিয়া রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে এই যে 2-1টি সিমটম আমাদের সামনে উপস্থিত হয়েছে, এগুলোতে মানুষ নেতিবাচক ধারণা পোষণ করছেন। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক এটা হচ্ছে আমার কাছে যেটা, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা মানে সরকারের ভিতরে সরকার আছে, প্রধানমন্ত্রী এটা জানে বলে আমার কাছে মনে হয় না। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে সরিয়ে দেওয়া হলো, তার বিকল্প তাকে দেওয়া হলো। এ পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর সবসময় অর্থনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ হতো, এবং তার রিপ্লেস করা হলো একজন ব্যবসায়ী এবং দলীয়, সে ব্যাংকরাপ্ট ছিল। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা সরকারের নীতি আদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমি এটা বলবো না গভর্নর তো আপনার তাকে তো টেলিফোন করে চায়ের দাওয়াত দিলে বা টেলিফোন করে বললেও হতো, বা যে আমরা একটা নতুন আমাদের পলিসি আছে নিজস্ব, আপনি যদি আমরা নতুন গভর্নর দিতে চাই, তিনি তো থাকতেন না। তারপরে আপনি দেখেন ব্রিটেনে এয়ারপোর্টে নেমেই আপনার ফরেন উপদেষ্টা আপনার সে প্রতিমন্ত্রী স্ট্যাটাসে এয়ারপোর্ট থেকে বলে দিল যে অ্যাম্বাসেডর নাই, আজকের থেকে অ্যাম্বাসেডর নাই, ঘোষণা দিয়ে দিল। বলেন এইভাবে একটা ডিপ্লোম্যাট, ব্রিটিশ ডিপ্লোম্যাট এইভাবে চাকরি বাদ দিতে পারে? এটা তো পিপলস পারসেপশন। এগুলো যদি ঘটতে থাকে, তারপরে আর একটা মন্ত্রী ছিল, এটা এখন ডাইট ডাউন হয়ে গেছে, আলোচনায় নাই, ওই যে বললো না যে সমঝোতায় নিলে চাঁদাবাজি না, জোর করে নিলে চাঁদাবাজি। এগুলো তো কথা হিসেব করে করতে হবে, হিসেব করে করতে হবে। সুতরাং এগুলা একটা রাজনীতিতে পিপলস পারসেপশন কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, যে কাজটা স্বাভাবিকভাবে হবে সে কাজটা স্বাভাবিকভাবেই করা উচিত। আর দ্বিতীয়ত আপনি দেখেন এই সংসদে
নবীন সংসদ সদস্য কিন্তু প্রায় 70%, এবং ব্যবসায়ী তাই। আবার এখানে ব্যাংক ডিফল্টার আছে, তারপরে বিদেশ দ্বৈত নাগরিক আছে। এই এই সংসদটাও কিন্তু আমরা যে ফ্যাসিবাদী হাসিনার সময় যে সংসদ ছিল, সেই সংসদের সাথে এখানে তরুণ সংসদ সদস্য আসছে বেশি, কিন্তু পরিবর্তন খুব একটা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আগে তো এত দ্বৈত নাগরিক ছিল, গোপনে ছিল, এত প্রকাশ্যে আপনার ব্যাংক ঋণ দেয় নাই। ইলেকশন কমিশন থেকে বলে, আমরা শুনছি যে আপনাকে ছেড়ে দিলাম, আপনার ঋণটা দিয়ে দিয়ে, এইভাবেও বলা হয়েছে, অর্থাৎ জেনে শুনে ছাড় দেওয়া হয়েছে, এটাও ঠিক। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে। তবে তারেক রহমান, তিনি 17 বছর ব্রিটেনে ছিল, তার ভিতরে চলন বলনে অনেক সিম্পল, এবং সে ওয়েস্টার্ন কালচার কিন্তু তার ভিতরে আছে কিছু। সে একা তো আর রাষ্ট্র চালাতে পারবে না। এখন এই সরকারের যে তার যে প্রধানমন্ত্রীর যে ধরেন অফিস, এবং যে সব মন্ত্রী এমপি আছে, সবাই কোঅপারেশন লাগবে। এটা একটা সরকার চালানো তো পুরা সংসদ বলেন, ধরেন প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েট বলেন, প্রধানমন্ত্রী অফিস বলেন, তার হয়তো রিসার্চ সেল আছে, সবার কোঅপারেশন লাগবে। আমি তো জানি যে ওনার যে পার্সোনাল যে আছে, ধরেন প্রেস উইং আছে, গুলশান অফিসে আছে, আপনার তেজগাঁতে অফিস আছে ওনার, সেখানে তো দুর্নীতিবাজ আছে, সেখানে তো গুপ্ত জামাত আছে। আমি চিনি, উনি চিনতে হবে, তো ওনাকে চিনতে হবে, কারণ মধ্যপন্থী দল বিএনপি এবং জাতীয়তাবাদী দল, এই দল তো টিকিয়ে রাখতে হবে। নিরঙ্কুশ জাতীয়তাবাদী একটা দল, মধ্যপন্থী দল করতে হবে। আমরা কোনো রেডিক্যাল বা ডিক্টেটরিয়াল দল দেশে টিকবে না, এটা আমরা ভালো বুঝি। সুতরাং এই দলটাকেও কিন্তু ঠিক করতে হবে, তাছাড়া উনি সরকারে ভালো করতে পারবেন খুব কঠিন, রাস্তা খুব কঠিন। মানে তার জন্য কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুর্নীতিবাজ এবং গুপ্ত জামাত? গুপ্ত জামাত আপনি বলেন তো দেখি, যখন আপনার ইয়েতে গেছে ইলেকশন, যখন প্রচারণায় তিনি বেরিয়েছিলেন, অমুক জায়গায় ইপিজেড আছে, উনি ঘোষণা দিচ্ছেন এখানে ইপিজেড করা হবে, কে তাকে মিসগাইড করলো বলেন? এখন ধরেন, এখন আমি পার্টিকুলার পদের কথা বলবো না, তার যে প্রেস উইং আছে, প্রেস উইং এ তো গুপ্ত জামাত আছে। এখন তারে একটা খবর দিয়ে দিল, কি করবেন আপনি? একটা গেল, একটা কাজ করলো, একটা শব্দ এদিক সেদিক করে দিল, কি করবেন আপনি? তার মুখ দিয়ে তো বেরিয়ে যাবে। সে তো যতই বলেন, জুমে বলেন, টেলিফোনে বলেন, 17 বছর না হলেও অন্তত 15 বছর সংগঠন ব্রিটেন থেকে চালিয়েছে। কিন্তু